হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এসএসসি জিডির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করছিলাম, তো আজকে আমরা সলভ করব যে 21শে ফেব্রুয়ারি 2024-এর শিফট অনে যে পরীক্ষা হয়েছিল সেটার আমরা কোশ্চেনগুলো সলভ করব। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, 512 এর 64% এবং যোগচিহ্ন 215 এর 46% মান কত হবে? তাহলে 512 এর মানে আমরা কি জানি? গুণ চিহ্ন জানি। 64% মানে হচ্ছে কত? 64/100 প্লাস কি 215 এর 46%, তাহলে 215 এর মানে কি? গুণ চিহ্ন। 46% মানে হচ্ছে 46/100। এবার এটাকে আমাদের কি করতে হবে? যদি কাটাকুটি করো তো অনেকটা ক্যালকুলেশন হয়ে যাবে, তো এখানে কাটাকুটি করলে হবে না, এখানে সরাসরি গুণ করে দাও। তাহলে সব অপশানগুলোও তো একই আছে, সরাসরি গুণ করে দাও। তাহলে এখানে 512-র সাথে 64-কে গুণ করো। প্রথমে 512 এর সাথে যদি 64-টাকে গুণ করো তাহলে 8 গুণিত 8, এইভাবে একটু ভেঙে নাও। তাহলে 8 দুগুণে 16, 8 একে 8, একে 9, 5 8 40 ইন্টু আবার 8 দিয়ে যদি ভাঙো তাহলে 6 8 48-এর 8 হাতে থাকলো 4, 8 9 72 আর 4 হচ্ছে 76, 4 8 32 আর তলায় হচ্ছে 100। তাহলে ওপরে কত হচ্ছে? 32,768। তলায় কত? তলায় হচ্ছে 100 যোগ চিহ্ন। এবার 215-র সাথে 46-কে গুণ করো। তাহলে 215-র সাথে যদি 46-কে গুণ করি তাহলে কত হবে? 215 46, তাহলে 5 6 30, 6-কে 6 3 9, 6 দুগুণে 12 গণিত 4 5 20 0, 4 একে 4 2 6, 4 দুগুণে 8। তাহলে এদিকে হচ্ছে কত? 0 9 6 2 8 9, তলায় হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এদিকে একটা শূন্য কেটে দাও। তাহলে এদিকে দুটো শূন্য আছে, ওপরে দু ঘর আগে দশমিক যাবে, তাহলে 327.68 যোগ চিহ্ন। নিচে একটা শূন্য আছে, তাহলে ওপরে এক ঘর আগে দশমিক যাবে, তাহলে 98.9। এবার দশমিকের সামনে দশমিককে নিয়ে চলে এসো। তাহলে এটাকে যদি এইভাবে যোগ করো তাহলে দশমিকের সামনে দশমিক নিয়ে আসতে হবে। তাহলে এখানে 327.68 আর এদিকে হবে 98.9, মানে দশমিকের সামনে দশমিক আনতে হবে। 8 9 6 15, 7 7 14 15, 1 16 6 6.58, একটাতেই আছে 6.58 আর আমরা যোগ করব না। 600 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে হেঁটে আসা একজন ব্যক্তিকে 20 সেকেন্ডে অতিক্রম করে। যদি ট্রেনের গতি ব্যক্তিটির গতির 5 গুণ হয় তবে ট্রেনটির গতি কত হবে? ট্রেনের গতি কত হবে? যে ট্রেন স্পিড একটা হচ্ছে আর একটা আমাদের বলা আছে কত? ম্যান স্পিড। যে ব্যক্তির গতির 5 গুণ, তাহলে ব্যক্তির গতি x হলে ট্রেনের গতি কত হবে? 5x হবে। ঠিক আছে, যখন বিপরীত দিক থেকে বলা থাকে তখন রিলেটিভ স্পিড কী হয়? তখন যোগ হয়, আর একই দিকে বলা থাকলে বিয়োগ হয়। তাহলে রিলেটিভ স্পিড বের করে নাও। তাহলে 5x আর x যোগ করলে হবে 6x। ক্লিয়ার? এবার এখানে দূরত্ব বলা আছে, গতিবেগ, সময়। তাহলে এখানে সময় ইকুয়াল টু আমরা কি জানি? দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত আছে? 600 মিটার বাই গতি কত আছে? 6x পেলাম। গতিবেগ মানে রিলেটিভ গতিবেগটা, এটা ইকুয়াল টু কত? টাইম 20। ঠিক আছে, 6 দিয়ে কাটো 6 100, 20 দিয়ে কাটো 20 5 100, তাহলে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু 5। ট্রেনের গতি চেয়েছে, তাহলে x এটা কি পেলাম? এগুলো প্রতিটা কিন্তু মিটার, এটা সেকেন্ড ছিল, মানে এটা আমরা মিটার প্রতি সেকেন্ডে পেয়েছি। ট্রেনের গতিবেগ চেয়েছে, তাহলে ট্রেনের গতিবেগ আমরা 5x পেয়েছি। এটা বলা আছে ম্যানের গতির 5 গুণ মানে 5x। তাহলে এখানে আমাদের 5x-এর ভ্যালু বের করো। তাহলে 5x-এর ভ্যালু কত? 5। ঠিক আছে, তাহলে 5 5 25। ঠিক আছে, এটা কি? মিটার প্রতি সেকেন্ড। কিন্তু অ্যান্সার এটা নয়, অ্যান্সার চেয়েছে কিলোমিটার প্রতি ঘন্টা। মিটার প্রতি সেকেন্ডকে যদি কিলোমিটার প্রতি ঘন্টাতে আনা যায় তাহলে কি করতে হয়? 18/5 দিয়ে আমাদের গুণ করে দিতে হয়। 5 দিয়ে কাটো, 5 5 25, 5 18 90। ঠিক আছে, 90 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, যেটা অপশান 2-এ আছে। একটি বই মুদ্রিত মূল্যের 16/25 দামে বিক্রি করলে লোকসান হয়। মুদ্রিত মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত। মুদ্রিত মূল্য যেটা মার্কেট প্রাইস বলা হয়,
যে একটি বই মুদ্রিত মূল্যের দামে মুদ্রিত মূল্যের 16/25 দামে বিক্রি করলে, ঠিক আছে। তাহলে একটা মার্কেট প্রাইস লিখো আর একটা এদিকে বিক্রয় মূল্য লেখো, যেটাকে বলবে, ঠিক আছে, মুদ্রিত মূল্যের যার সাথে করা থাকবে। যদি এটা এইভাবে মনে রাখতে পারো, যার সাথে থাকবে সেটাকে 1 ধরো, কারণ এটা ভগ্নাংশতে আছে, এটাকে 1 ধরো। যদি পার্সেন্টেজে যদি বলা থাকতো তাহলে 100 ধরতাম, ঠিক আছে। তাহলে মুদ্রিত মূল্য মার্কেট প্রাইসটা যদি 1 হয়, তাহলে মুদ্রিত মূল্যের 1/25, মূল্যের এর মানে হচ্ছে গুণ চিহ্ন, 16/25 এটা হচ্ছে বিক্রয় মূল্য, ঠিক আছে। এবার এটাই অ্যান্সার। তাহলে এখানে এবার 25টাকে যদি তুলতে চাও তাহলে এদিকে 25 দিয়ে গুণ করো আর এদিকেও 25 দিয়ে গুণ করো, ঠিক আছে। তাহলে এখানে মার্কেট প্রাইস কত হবে? মার্কেট প্রাইস হবে 25, মানে মুদ্রিত মূল্য 25, আর এদিকে বিক্রয় মূল্য হচ্ছে 16, মুদ্রিত 25 অনুপাত 16। 22 জন শিক্ষকের গড় বয়স 64, সেই দলে একজন নতুন শিক্ষক যোগ করার পর গড় 1 বছর বৃদ্ধি পায়, তাহলে নতুন শিক্ষকের বয়স কত? তাহলে 22 জন শিক্ষকের গড় বয়স 64, তাহলে মোট বয়স কত হবে? 64 গুণিত 22, তাহলে 2 গুণিত 11, 4 দুগুণে 8, 6 দুগুণে 12 গণিত হচ্ছে 11, তাহলে 128-এর সাথে যদি 11 গুণ করি তাহলে কত হবে? এদিকে 8, 8 2 10, 2 1 3 আর 1 4, 1408। সেই দলে একজন নতুন শিক্ষক এলো, 22 জন শিক্ষক ছিল, এবার একজন নতুন এলো মানে 23 জন হলো, গড় 1 বছর বৃদ্ধি পেল, আগে 64 ছিল এখন হবে কত? 65, তাহলে মোট বয়স কত হবে? গুণ করে নাও। তাহলে 65-র সাথে যদি 23 গুণ করি তাহলে কত হবে? 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 6 18, 5 দুগুণে 10 অর্থাৎ 28, আর 1 হচ্ছে 29, 7 12 আর 2 14, 1495। যখন শিক্ষকটা একজন শিক্ষক ছিল না তখন ছিল 1408, যখন একজন শিক্ষক যোগ হলো তখন হয়ে গেল 1495। তাহলে নতুন শিক্ষকের গড় বয়স কত? তাহলে এখানে 1495 থেকে 1408 মাইনাস করে দাও, তাহলে এদিকে 2 5 7 1 8, 87 বছর, ঠিক আছে। অপশান 3। রমেনের বেতনের থেকে 20% বেশি। রমেশ যদি এত সঞ্চয় করে তার বেতন এত সঞ্চয় করে যা তার বেতনের এত শতাংশ হলে রমেনের বেতন কত? তাহলে দুজন আছে কে? একজন হচ্ছে রমেশ আর একজন হচ্ছে রমেন। রমেশের বেতন রমেনের বেতনের থেকে, যার বেতনের থেকে বলবে সেটাকে 100 ধরবো, 100 হলে এর বেতন কত হবে? 120 হবে, অনুপাতে করলে 6:5 হবে, ক্লিয়ার। এবার রমেশ এত টাকা সঞ্চয় করছে যা তার বেতনের এত %, তাহলে তার সঞ্চয় কত টাকা করছে? তার বেতনের হচ্ছে 75%, রমেশের বেতন কত? 6, তাহলে 6-এর 75% উঠে তলায় 100 হয়, 25 দিয়ে কাটা দিলে 3, 25 দিয়ে কাটা দিলে 4, 2 দিয়ে কাটা দিলে 3, 2 দিয়ে কাটা দিলে 2, তাহলে রমেশের সঞ্চয় কত টাকা হচ্ছে? 9/2 টাকা, কিন্তু এখানে বলা আছে 33,750 টাকা, তাহলে এইটার ভ্যালুই হচ্ছে 33,750, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 9 দিয়ে এটা কেটে দাও, তাহলে 9 দিয়ে হচ্ছে 3 9 27, 8 9 72, 8 7 9 63, 4 5 9 45, আর 1 ইউনিটের ভ্যালু এখানে 2 দিয়ে গুণ করো, তাহলে এদিকে 0, 5 দুগুণে 10, 14 একে 15, 3 হচ্ছে 7500। 1 ইউনিটের ভ্যালু 7500 হলে তাহলে এখানে রমেনের বেতন কত? তাহলে রমেনের বেতন 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে গণিত 5 করে দাও, তাহলে এদিকে হচ্ছে 0 0, 5 5 25-এর 5, 5 7 35 আর 2 হচ্ছে 37,500 টাকা। একটি পণ্যের বিক্রয় মূল্য এত টাকা, 35% ছাড় দেওয়া থাকলে পণ্যটির মুদ্রিত মূল্য কত? তাহলে 35% ছাড় থেকে অঙ্কটা করো, তাহলে 35% ডিসকাউন্ট যখন বলা আছে 35% উঠে কি হয়? তলায় 100 হয়, তাহলে পার্সেন্ট আর থাকবে না। 5 দিয়ে কাটা দাও, 5 দিয়ে 7, 5 দিয়ে কাটা দাও, 5 20 100। মার্কেট প্রাইস অর্থাৎ ডিসকাউন্ট বলা থাকলে নিচেরটা হয় মার্কেট প্রাইস, মুদ্রিত মূল্য, ঠিক আছে। 20 টাকা লেখা থাকলে 7 টাকা ডিসকাউন্ট, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 20 টাকা থেকে 7 টাকা ডিসকাউন্ট করছে মানে 13 টাকা।
এবার এখানে আমাদের এই বিক্রয় মূল্য বলা আছে 1690, কিন্তু বিক্রয় মূল্য আমরা কত পেয়েছি 13, তাহলে 13 ইউনিটের ভ্যালু হচ্ছে 1690। 13কে 13, 3 13 39, তাহলে 130। 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 130। তাহলে এখানে পণ্যটির মুদ্রিত মূল্য কত, অর্থাৎ মার্কেট প্রাইস হচ্ছে 20 ইউনিট। তাহলে 20 ইউনিটের ভ্যালু কত? তাহলে এটার 130 গুণ করে দাও, 0 0 13 দুগুণে 2600 টাকা। তাহলে 2600 টাকা দামটা লেখা আছে। 2:3 বার, 4:3 বার। এই 3 বার কথাটার অর্থ হচ্ছে বারবার, এটাকে এইভাবে মনে রাখতে পারো। 3 বার কথাটার অর্থাৎ মাথায় যে দাগটা, এই বার কথাটার অর্থ হচ্ছে বারবার। তাহলে 2.333 এর কোনো শেষ নেই, 4.333 এর শেষ নেই। তাহলে এখানে 6 এটাকে যোগ করলে হবে 6.666 এর শেষ হবে না মানে সেটাকে লিখতে পারি 6.6 টু দি পাওয়ার। ঠিক আছে, তাহলে এখানে 6, এটাকে এবার একটাকে ভেঙে নাও। তাহলে 6 প্লাস 6, উপরে 6, তলায় কত হবে? এখানে হবে এই জটার মাথাতে বার থাকে তটা 9। আর এখানে যদি আর এই বারের আর একটা নিয়ম দেখে নাও, যদি এখানে এরকম থাকতো 6.26 এরকম দেওয়া থাকতো, তখন কি করতাম, যে একটার মাথাতে হয়তো বার দেওয়া আছে শুধু 6, তখন কি করতাম 6 প্লাস এই দুটোকে নিয়ে কাজ করতাম, যে এই যেটা বার আছে সেটা উপরে লিখতাম, যেটার মাথায় বার নেই সেটাকে মাইনাস করতাম, সেটা উপরে লিখতাম। হলো নিচে কি লিখতাম, জটার মাথায় বার আছে একটার মাথায়, অর্থাৎ একটা 9, জটার মাথায় বার নেই তটা 0, অর্থাৎ এইভাবে আমরা অঙ্কটাকে সলভ করতাম। 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 দিয়ে কাটো, 3 3 9, তাহলে এখানে 3 6 18 আর 2 হবে 20/3, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। প্রথমে এখানে এগুলোতে সূত্র ফেলবে না এই ধরনের অঙ্ক কোনোতে, ঠিক আছে, যে হয়তো a² + b² ফর্মুলা করবে না, সরাসরি দেখো 5-এর স্কোয়ার করে দাও 25। এবার 5কে যখন দুবার গুণ করছে, মানে 0.5কে দুবার গুণ করছে, মানে এখানে দুবার আছে, মানে দশমিকের আগে, মানে দুটো সংখ্যার আগে দশমিক হবে, ঠিক আছে, যোগ চিহ্ন। আবার এদিকে 5-এর স্কোয়ার 25 করে দাও। এবার দেখো তুমি কি করছো, দশমিকের পর দুটো সংখ্যাকে দুবার গুণ করছো, মানে কি দশমিকের মানে 4টা সংখ্যার আগে দশমিক হবে, কারণ 0.5 গণিত 0.5, এই দুটো 4টা হচ্ছে, তাহলে 4টা সংখ্যার আগে দশমিক হবে। তাহলে এখানে 5-এর স্কোয়ার তো 25 আছে, তাহলে আর দুটো শূন্য নিয়ে নেব, তাহলে এখানে 4টা শূন্য হয়ে যাবে, মানে 4টা সংখ্যা হয়ে যাবে। এবার দশমিকের সামনে দশমিক বসিয়ে যোগ করে নাও, তাহলে 0.25 আছে, আর এদিকে কত হবে 0.0025, এটাকে যোগ করলে কত হবে, তাহলে দশমিক ওপর থেকে 25 আর এদিকে ওপর থেকে 25, তাহলে 0.2525। একটি কাজ অরবিন্দ 20 দিনে এবং বক্সি 22 দিনে সম্পন্ন করতে পারে, তারা একসাথে 5 দিন কাজ করে, তবে কত অংশ কাজ অবশিষ্ট থাকবে? তাহলে অরবিন্দ 20 দিনে একটা কাজ করতে পারে, আর বক্সি হচ্ছে 22 দিনে একটা কাজ করতে পারে, ঠিক আছে। তাহলে টোটাল কাজের এফিসিয়েন্সি কত হবে? তাহলে টোটাল কাজের এফিসিয়েন্সি হবে 220, 2 গুণিত 10, মানে লসাগু বের করো, 2 গুণিত 10, 2 গুণিত 11, হ্যাঁ 220। তাহলে এদিকে একটা 0 0 কেটে দাও, তাহলে এদিকে 11 আর এদিকে হচ্ছে 10। তারা একসাথে 5 দিন কাজ করেছে, তাহলে তারা একসাথে কত ইউনিট? 21 ইউনিট কাজ করতে পারে, a + b মিলে, ঠিক আছে। কতদিন কাজ করেছে? 5 দিন। 5 দিনে কত ইউনিট কাজ করেছে? 5 একে 5, 5 দিনে 10, 105 ইউনিট কাজ করেছে। তাহলে এখানে 105 ইউনিট মাইনাস করে দাও, তাহলে বাকি আছে আর কত? তাহলে 5 5 10, আর থাকলো 1 1 1, 115 ইউনিট বাকি আছে। এবার বলা আছে কত অংশ বাকি আছে, তাহলে অংশ কী করে বের করতে হয়? অংশ বের করতে হয় এভাবে, যে টোটাল ওয়ার্কটাকে লেখো, টোটাল ওয়ার্কটাকে তলায় লিখতে হয়, 220 ইউনিট, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তার মধ্যে 115 এটা হচ্ছে বেঁচে থাকা কাজ, এটাকে উপরে লেখো। 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 3 5 15, 5 দিয়ে কাটো, 4 5 20, 4 5 20, তাহলে 23/44 এই অংশ কাজ কিন্তু বাকি আছে। একটি ত্রিভুজের ভূমি উচ্চতার 5/7 অংশ, তাহলে ভূমি অর্থাৎ বেস, আর একটা হচ্ছে হাইট, উচ্চতার 5/7 অংশ। উচ্চতা যদি 1 হয়, এবার 1-এর 5/7 অংশ মানে হচ্ছে 5/7, 7টা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে ভূমি যদি 5 হয় তাহলে উচ্চতা হবে 7। এদের ক্ষেত্রফল এত বলা আছে, তাহলে এখানে একটাকে 5x ধরো, একটাকে 7x ধরো,
কারণ এই ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যখন এরকম অনুপাত দেওয়া থাকবে, যদি যোগ বলা থাকতো বিয়োগ বলা থাকতো তবে আমরা এখানে এক্স না ধরেও করতে পারতাম, কিন্তু যখন গুণ বলা থাকবে তখন কিন্তু আমাদের এক্স অবশ্যই ধরতে হবে, কারণ স্কোয়ারের একটা ব্যাপার আসবে। তাহলে এটা ইকুয়াল টু কত, 18.27, তাহলে 207। দশমিকের পর 3টে সংখ্যা ছিল, তাহলে 1-এর পর 3টে শূন্য দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দশমিকটা উঠে গেল। 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটা দিলে কত হবে, 7 দুগুণে 14, 6 7 42, 0 1, 2601। তাহলে এখানে 5 এক্সের স্কোয়ার ইকুয়াল টু কত হবে, তাহলে এদিকে ওপরে হচ্ছে কত 2601, আর এই 2601, এদিকে 5 ওপরে তলায় 2, তাহলে সমানের এদিকে গেলে কি হবে, ওপরে 2 তলায় হবে 5, ওপরে 2 তলায় হবে 5, ঠিক আছে। আর এই তলায় 5 মানে এদিকে তলায় তো 1000 ছিল, তাহলে তলায় হবে 5000। তাহলে 2 দিয়ে কাটা দাও, এটা হবে 25 দুগুণে 50, অর্থাৎ 2500। তাহলে স্কোয়ার করলে এটা রুট হয়ে যাবে। তাহলে এবার এটা দেখো, এখানে 2500 আছে, ঠিক আছে। তাহলে তলায় কত হবে, 5 5 25, অর্থাৎ 50-এর বর্গ 2500 হয়। ওপরে 2601 আছে, তাহলে এখানে 2500 আর 2600-র মধ্যে ডিফারেন্স নেই, তাহলে ওপরে নিশ্চয়ই 51 হবে, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু কত পেলাম, 51/50। উচ্চতা চেয়েছে, তাহলে উচ্চতা আমাদের হচ্ছে কত, 7x, ঠিক আছে। উচ্চতা কত, উচ্চতা হচ্ছে আমাদের 7x, তাহলে 7 ইন্টু এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু হচ্ছে ওপরে 51, তলায় হচ্ছে 50। তাহলে এখানে এক কাজ করো, এটাকে 2 দিয়ে গুণ করে দাও, এদিকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে, 7 দুগুণে 14, 14কে 14, 4 হাত থাকলো 1, 5 14 70, আর একে হচ্ছে 71, তলায় হচ্ছে 5 20 100, ঠিক আছে। তাহলে নিচে দুটো শূন্য আছে, মানে এখানে নিচে 2 দিয়ে গুণ করলাম, ওপরে 2 দিয়ে গুণ করলাম, তাহলে নিচে দুটো শূন্য আছে, ওপরে 2 ঘর আগে দশমিক চলে যাবে, তাহলে 7.14 সেমি হয়ে যাবে হাইট। পি কিউ 30 দিনে, কিউ আর এত দিনে, আর কিউ এত দিনে, তারা একসাথে কাজ করলে কত দিনে কাজটা সম্পন্ন করতে পারে। তাহলে পি প্লাস কিউ কাজটা কত দিনে করছে, পি প্লাস কিউ কাজটা করছে 30 দিনে, ঠিক আছে। কিউ প্লাস আর কাজটা কত দিনে করছে, কাজটা করছে 37.5, তাহলে এখানে 37.5, দশমিকটা উঠে তলায় 10 বসবে। 5 দিয়ে কাটো, 5 7 35, 5 5 25, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, মানে 75/2। আর এদিকে আর প্লাস পি কাজটা কত দিনে করছে, সেটা হচ্ছে 150 দিনে করছে। এবার লসাগু করে নাও, কোনটার লসাগু করবে, 30 75 আর 150, তাহলে 30 75 আর 150 লসাগু 150ই হবে, 5 3 150। এবার দেখো 75, 150কে যদি 75 দিয়ে ভাগ করো 2 হবে, আর এই নিচের 2টাকে কী করবে, গুণ করে দিবে, অর্থাৎ 4 হবে, আর এদিকে 1 হবে। তাহলে এখানে দেখো দুটো পি দুটো কিউ, এখানে দুটো পি দুটো কিউ দুটো আর আছে, তাহলে 2 কমন নিলে পড়ে থাকবে কি, পি প্লাস কিউ প্লাস আর। এরা তিনজনে মিলে কত ইউনিট কাজ করে, 4 + 5 প্লাস 1, অর্থাৎ 10 ইউনিট কাজ করে। 2 দিয়ে কাটা দাও, এদিকে 5 ইউনিট। তাহলে তিনজন একত্রে কাজ করলে এই 150 ইউনিটের কাজটা 5 ইউনিট করে কতদিন সময় লাগবে, 5 3 15, অর্থাৎ 30 দিন সময় লাগবে। যদি পণ্যের 70% 20% লাভে বিক্রি করা হয়, অবশিষ্ট পণ্যগুলি 100% ক্ষতিতে বিক্রি করা হয়, তাহলে সামগ্রিক লাভের শতকরা কত। তাহলে প্রথমে মোট পণ্য ধরলাম 100%, ঠিক আছে, মোট পণ্য ছিল 100%, তার মধ্যে 70%, তাহলে 100-র হচ্ছে একটা 70% হবে পণ্য, আর অবশিষ্ট, তাহলে 100-র মধ্যে 70% যদি পণ্য হয়, তাহলে অবশিষ্ট হবে নিশ্চয়ই 30%, ঠিক আছে। এবার 70% 20% লাভে, তাহলে 170% মানে কত, এগুলো পার্সেন্ট না দিলেও হবে, ঠিক আছে, পার্সেন্ট না দিলেও হবে। তাহলে 100-র 70% মানে হচ্ছে 70। এবার 70টা কি বলছে, 20% লাভে, তাহলে এটার 20% লাভ করো, অর্থাৎ 120/100 কাটাকুটি করো, তাহলে এদিকে 7 12 84 টাকা বিক্রি করেছে। অবশিষ্ট পণ্য কত, তাহলে 100-র মধ্যে 70% পণ্য, তাহলে অবশিষ্ট 30, তাহলে 30-এর কি 10% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে এই 30
ইউনিটের 10% ক্ষতি মানে হচ্ছে 90/100, 0 কাটা দাও, 3 9 27। এবার সামগ্রিক লাভের শতকরা হার কত, তাহলে এখানে 84 আর 27টাকে যোগ করো, তাহলে কত হবে 7 আর 4 হচ্ছে 11, 8 2 10 আর 1 হচ্ছে 11, 111। তাহলে সামগ্রিক লাভের শতকরা হার কত, প্রথমে 100 ছিল এখন হলো 111, তাহলে এখানে তার লাভ কত 11% লাভ। ঠিক আছে, 100 থেকে লাভ মানে সেটা পার্সেন্টেজে লাভ হবে, ক্ষতি যদি 100 থেকে ক্ষতি হতো তাহলে সেটা পার্সেন্টেজে ক্ষতি হতো, তাহলে 11% লাভ, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। একজন ব্যক্তি 1 টাকায় 35টি কলম কেনে, 40% লাভ করার জন্য তাকে 1 টাকায় কতগুলি কলম বিক্রি করতে হবে। তাহলে একজন ব্যক্তি 1 টাকায় 35টি কলম কেনে, তাহলে 35টি কলমের দাম মানে এখানে আমাদের টাকাটা বের করতে হবে যে 35টি কলমের দাম কত, 1 টাকা। তাহলে একটা কলমের দাম কত হবে, তাহলে একটা কলমের দাম হবে 1/35 টাকা। এটা কি, এটা কিনেছে, অর্থাৎ এটা হচ্ছে ক্রয় মূল্য। 40% লাভ করার জন্য 1 টাকায় কতগুলি কলম বিক্রি করতে হবে, 40% প্রফিট বলা আছে, তাহলে 40% প্রফিট, এটার অর্থ হচ্ছে 20 দিয়ে কাটা দিলে ওপরে 2, 20 দিয়ে কাটা দিলে নিচে 5, মানে 40% পার্সেন্টেজে তলায় 100 হয়, তাহলে কাটাকুটি করে 2/5। 5 যখন প্রফিট বলা থাকে তখন নিচেরটা কি হয়, ক্রয় মূল্য, যে 5 টাকায় কিনে 2 টাকা লাভ করছে, অর্থাৎ বিক্রয় মূল্য কত টাকা হবে, 7 টাকা হবে বিক্রয় মূল্য। ক্লিয়ার। এবার এখানে আমাদের দেখো ক্রয় মূল্য বলা আছে এইটা যে 1/35, কিন্তু এখানে ক্রয় মূল্য হচ্ছে 5। তাহলে এবার এই কাটাকুটিটা একটু ভালো করে বুঝবে যে 5 ইউনিটের ভ্যালু কত বলা আছে, 1/35 বলা আছে। ঠিক আছে, এইটা একটু আমি ভেঙে ভেঙে করাচ্ছি। 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 1/35 তো আছেই, এখানে কিছু নেই মানে তলায় 1 আছে, এটা ধরে নাও। সমানের এদিকে গেলে কি হবে, উল্টে যায়, তাহলে এখানে কি হবে 1/35 মানে 1/5 হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে আমাদের বিক্রয় মূল্য চেয়েছে যে কত টাকায় বিক্রি করতে হবে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 7 ইউনিট, তাহলে 7 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এখানে 1 ইউনিটের পরে যেটা বের করি সেটা আমরা 7 দিয়ে গুণ করে নিই। ঠিক আছে, 1 ইউনিটের পরের সংখ্যাটা সবসময় গুণ করি, 7 দিয়ে কাটো, 5 7 35, তাহলে এখানে ওপরে 1, তলায় 5 5 25, তাহলে এই টাকাটাই বিক্রি করছে। তাহলে এখানে বলা আছে 1 টাকায় কতগুলি কলম, তাহলে যেমন আগেরটা 1 টাকায় 35টি কলম কিনেছিল, নিচেরটা কিনেছিল, একই রকমভাবে 1 টাকায় এই 25টি কলম কি বিক্রি করেছিল, নিচেরটা, অর্থাৎ 25টি বিক্রি করেছিল। পরিবারের আয় ব্যয় এত অনুপাত এত, ব্যয়ের অনুপাত এত হলে সঞ্চয়ের অনুপাত কত, তাহলে আয় বলা আছে কত, আয়, আর একটা হচ্ছে ব্যয়, সেটা বলা আছে 19:13। তাহলে সঞ্চয় কত হবে, আয় থেকে ব্যয় মাইনাস করলে সঞ্চয় হয়, তাহলে 19 থেকে 13 মাইনাস করলে কত হবে 6, তাহলে এটা হবে সঞ্চয়। এবার ব্যয়ের মান বলা আছে এটা, তাহলে আর ব্যয় আমাদের বলা আছে 13, তাহলে 13 ইউনিটের ভ্যালু হচ্ছে 29,510, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 1 ইউনিটের ভ্যালু এখানে 1 হয়ে যাবে, এখানে 13 দিয়ে কাটো, 13 দুগুণে 26, 26 3 5 3 13 39, তাহলে 13 দুগুণে 26 আবার যাবে, আর 7 13 91 হবে, এদিকে 26 4 5 9 91, তাহলে 2270 1 ইউনিটের ভ্যালু। তাহলে এখানে পরিবারটির সঞ্চয় কত, সঞ্চয় হচ্ছে 6 ইউনিট, তাহলে 6 ইউনিটের ভ্যালু বের করে নাও, তাহলে 2270 গুণ করে দিলেই আমাদের 6 ইউনিটের ভ্যালু বের করে হয়ে যাবে। 0 6 7 42 2 হাতে থাকলো 4, 6 2 12 4 16 6 হাতে থাকলো 1, 12 1 13, 13,620 টাকা, এটা হয়ে যাবে সঞ্চয়। একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত আছে, কিছু দুধ যোগ করা হলে দুধ ও জলের অনুপাত 10:3 হবে। প্রাথমিক মিশ্রণে কত শতাংশ দুধ যোগ করা হয়েছিল, তাহলে এখানে মিল্ক অনুপাত ওয়াটার সেটা কত বলা আছে, 2:3 বলা আছে। এবার দুধ যোগ করা হচ্ছে, ঠিক আছে, তাহলে মিল্কটাকে যদি অ্যাড করা হয় তাহলে যে রেশিওটা হচ্ছে সেটা হচ্ছে কত, 10:3। তাহলে এখানে আমাদের এক্সের কতটা অ্যাড করা হয়েছে সেটা বের করো, তাহলে এদিকে এই অনুপাতে 3 3 তো কাটাই যাবে, তাহলে এখানে 2 + x এটা ইকুয়াল টু 10, তাহলে x ইকুয়াল টু কত হবে, 10 থেকে 2 মাইনাস করলে 8, তাহলে x এর ভ্যালু হচ্ছে 8। কিন্তু কত শতাংশ দুধ যোগ করা হয়েছিল, শতাংশ বের করতে গেলে কি করতে হয়, টোটাল কত শতাংশ এই দুধ আর জলের মিশ্রণটা ছিল সেটা বের করো, তাহলে 2 আর 3 হচ্ছে যোগ করলে 5, টোটালটাকে আমরা তলে লিখব, তার মধ্যে 5-এর মধ্যে 8 তুমি কি করছো, যোগ করছো দুধ। এবার শতাংশতে বের করার জন্য কি করতে হয়, 100 দ্বিগুণ করতে হয়, 5 20 100, 8 2 16 অর্থাৎ 160 শতাংশ।
একটি অর্থরাশির ওপর 20 বছরের প্রাপ্ত সরল সুদ অর্থরাশিটির 2/5 সরল সুদটা কি বলা আছে? ইন্টারেস্ট আর প্রিন্সিপাল। অর্থরাশিটির 2/5। অর্থরাশিটি যদি 1 হয় তাহলে 1-এর 2/5 মানে হচ্ছে 2/5টা এদিকে চলে আসবে। তাহলে সুদ হচ্ছে 2 টাকা, আসল হচ্ছে 5 টাকা। এবার সুদের হার বের করো। রেট ইকুয়াল টু কি 100 ইন্টু ইন্টারেস্ট, নিচে প্রিন্সিপাল কত আছে 5 ইন্টু টাইম কত বলা আছে? টাইম বলা আছে 20 বছরের। তাহলে 5 20 100, এই 100 কাটাই যাবে, সমান রেট হচ্ছে কত? 2% রেট। একটি মূলধনের ওপর নির্দিষ্ট সুদের হারে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদ 12,000 আর 14,400 টাকা। মূলধনের পরিমাণ কত? তাহলে প্রিন্সিপাল করে নাও। তাহলে এই সরল সুদ সবসময় 2 বছর বলা আছে দুটোই, তাহলে সরল সুদ সবসময় সমান হয়। সরল সুদ কত বলা আছে? 12,000 টাকা। তাহলে প্রথম বছর যদি সরল সুদ 6,000 টাকা হয় তাহলে তার পরের বছর সরল সুদ 6,000 টাকা হবে। আর এক্সট্রা যেটা আছে 14,400, তাহলে 12,000 থেকে, অর্থাৎ ওই 14,400 থেকে যদি 12,000 মাইনাস করো তাহলে কত হবে? 2,400। ঠিক আছে, 2,400। ঠিক আছে, মাইনাস করলে কত হবে? 2,400। তাহলে এই 2,400 এক্সট্রা আছে, এটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। মানে টোটাল এটাকে যোগ করলে পেয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ, আর টোটাল যোগ করলে হচ্ছে 14,400। আর এই দুটো হবে কি? এই দুটো হবে আমাদের সরল সুদ, যে দুটো সমান থাকে। ঠিক আছে, এবার রেটটা বের করো। রেট কি করে বের করবে? যে 6,000 টাকার কোনো একটা রেটে সেটা 2,400 টাকা হয়েছে, তাহলে এখানে এইভাবে বের করো যে 6,000 টাকার X% রেটে, পার্সেন্ট উঠে তলায় 100 হয়, এটা সমান কত হয়েছে? 2,400 টাকা হয়েছে। এদিকে দুটো শূন্য কাটা গেল, এদিকে একটা শূন্য কাটা গেল, 4 6 24। তাহলে X ইকুয়াল টু কত? 4% রেট পেলাম। তাহলে এখানে আমরা রেটটা কত পেলাম? 4%। তাহলে এই রেট সবসময় সমান হয় 4%। এবার আমাদের আসল চেয়েছে, তাহলে প্রিন্সিপালটা আমরা জানি না, তাহলে এখানে ধরে নিলাম প্রিন্সিপাল। এই টাকাটার 4% রেট, পার্সেন্ট উঠে তলায় 100 হয়, এই 4% রেট সমান কত হচ্ছে? সুদ 6,000 টাকা। ঠিক আছে, তাহলে 4 15 60, তাহলে এদিকে হচ্ছে 1500। তাহলে পি ইকুয়াল টু কত হবে? 1500, আর এই 100 গুণ হয়ে যাবে, অর্থাৎ 15 দুটো শূন্য অর্থাৎ 15,000 টাকা। কোশ্চেন 18, এই সরলটা করতে হবে। প্রথমে ব্র্যাকেটের কাজটা করো। তাহলে এখানে 27কে 50 দিয়ে গুণ করলে, মানে গুণ করে সেই 25 দিয়ে তো ভাগ করতেই হবে। তাহলে এখানে 27 গুণিত 50 লেখো, ভাগ চিহ্ন মানে তলায় লিখো। ঠিক আছে, তলায় লিখো, গুণ চিহ্ন 5, তারপরে কিছু নেই মানে গুণ চিহ্ন হবে। 15 আর 14 থেকে মাইনাস করলে 1 হবে, সেই 1 গুণ করলে সেটা 1ই হবে। তাহলে এখানে আমরা আর গুণ লিখবো না। ঠিক আছে, গুণ করলে তো একই, এই 5-এর সাথে গুণ করলে তো 5ই হবে, যোগ চিহ্ন। এখানে 800, ভাগ চিহ্ন হচ্ছে 25। 25 দিয়ে কাটো, 25 দুগুণে 50, 5 দুগুণে 10, অর্থাৎ 10-এর সাথে 27 গুণ করলে কত হবে? 270 প্লাস 25 দিয়ে কাটো, এখানে 25 দুগুণে 50, আর 4 25 সঙ্গে 100, 8 25 সঙ্গে 200, 12 25 সঙ্গে 300 হচ্ছে না, সরি, এখানে 3 25 সঙ্গে তো 75 যাবেই। 500 25 দুগুণে 50, 32। তাহলে এটাকে যোগ করে দাও। তাহলে এদিকে 2 7 3 10, হাতে থাকলো 1 3, 302। প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়। 9 থেকে 4 বাদ দিলে কত হয়? 5। তাহলে 6 যোগ 2 গণিত হচ্ছে কত? 5, ভাগ চিহ্ন হচ্ছে 2। এরপর কি ভাগের কাজটা করতে হয়। তাহলে এখানে তলায় বসিয়ে দাও, এই 2 কেটে গেল, তাহলে 6 যোগ 5 তো পড়ে থাকলো, 6 5 11, এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 35 জন কর্মচারীর গড় আয় কে? যদি ম্যানেজারের আয় অন্তর্ভুক্ত করা হয় তাহলে গড় আয় এত হাজার হয়, তাহলে ম্যানেজারের আয় এত হলে কে এর ভ্যালু কত হবে? তাহলে 35 জন কর্মচারীর গড় আয় কে, তাহলে মোট আয় কত হবে? তাহলে গড়ের সাথে সংখ্যা গুণ করলে মোট পেয়ে যায়। তাহলে এখানে 35কে, এটা হচ্ছে আমাদের টোটাল আয়। ঠিক আছে, টোটাল ইনকাম। ম্যানেজারের আয় অন্তর্ভুক্ত করা হলো, 35 জন কর্মচারী ছিল, ম্যানেজারকে যোগ করা হলো, তাহলে কতজন হলো? 36 জন হলো। গড় আয় বলা আছে 19,000, তাহলে মোট আয় কত? তাহলে মোট বের করতে গেলে 19,000 গুণ করতে হবে।
তাহলে 36কে যদি 19 দিয়ে গুণ করি তাহলে 6 9 54 4 হাতে থাকলো 5, 3 9 27 আর এদিকে 6কে 6, 27 আর 6 হচ্ছে কত 33, আর এদিকে 33, 5 38 এর 8 হাতে থাকলো 3, 3 একে 3 আর একে 6, 684, 6 8 4 আর এদিকে 3টে 0। এবার এখানে দেখো এটা যে টোটাল ইনকাম পেলে এটা কি কর্মচারী প্লাস ম্যানেজার, ঠিক আছে। এটাকে এইভাবে লিখে রাখো যে লেবার প্লাস ম্যানেজারের যে টোটাল আয় সেটা হচ্ছে আমাদের এটা। তার মধ্যে আর টোটাল ইনকাম আমাদের 35কে বলা আছে, মানে কার এখানে 35 জন কর্মচারী অর্থাৎ লেবারের বেতন এটা আমাদের বলা আছে 35কে। তাহলে এখানে আমাদের বলা আছে লেবার প্লাস ম্যানেজারের যে বেতন সেটা হচ্ছে 6 8 4 3টে 0। তার মধ্যে লেবারের বেতন কত বলা আছে, মোট বেতন বলা আছে 35কে, যে 35 জন কর্মচারী মানে লেবার আর ম্যানেজারটাকে আমি এম ধরছি, তাহলে লেবারের মোট বেতন বলা আছে 35কে, তাহলে এখানে আমরা 35কে লিখলাম। প্লাস ম্যানেজারের বেতন কত বলা আছে 54,000 বলা আছে, তাহলে ম্যানেজারের বেতন 54,000 লিখো। এটা ইকুয়াল টু 6 8 4 1 2 3, 54 প্লাসটা এদিকে -54 হয়ে যাবে, 0 0 0 5 3 8 63। তাহলে এদিকে আমাদের কি পড়ে আছে 35কে, এটা ইকুয়াল টু 63। তাহলে 7 দিয়ে কাটো, 5 7 35, 7 দিয়ে কাটো 7 9 63, 5 দিয়ে কাটো 5 18 90 আর শেষে 3টে 0 পড়ে আছে। তাহলে কে এর ভ্যালু কত 18,000 টাকা। যে 35 জন কর্মচারীর যে গড় আয় সেটা হচ্ছে কে, আর গড় আয় পেলাম কত 18,000 টাকা, যেটা অপশান 2-এ আছে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো একটু ভেবে অঙ্কটা করলেই কোনো প্রবলেম হবে না। তো 20টা কোশ্চেন ছিল, এটাই শেষ কোশ্চেন। আজকের ক্লাস এতদূর পর্যন্ত, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।